প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোসাম্মদ জুবাইদা আক্তার, সহকারী শিক্ষক, মজিদপুর উচ্চ বিদ্যালয় তিতাস কুমিল্লা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের প্রথম অংশ জীবজগৎ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ছত্রাক, শৈবাল এবং ইউরিয়া নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই পাঠ্য বইটি হাতে নিয়ে নাও। দেখো, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই, এই বইটি সবাই খুলে নাও। আমরা আজকে পেজ নাম্বার 4 থেকে ছত্রাক, শৈবাল এবং অণুজীব সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব ছত্রাক সম্পর্কে। ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। সমাঙ্গদেহী অসবুজ এবং ক্লোরোফিলবিহীন। ছত্রাক সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা কি করতে পারে না? সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। ছত্রাক কি? পরভোজী বা মৃতভোজী। কারণ তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নাই, তারা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না, তাই তারা পরভোজী বা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি, পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব দেখো, পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ পাওয়া যায় ছত্রাক থেকে। আমরা গত ক্লাসে পড়েছি যে ছত্রাকের আচ্ছা দেখো, ছত্রাক থেকে কি পাওয়া যায়? পেনিসিলিন। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ আমরা এই ছত্রাক থেকে পেয়ে থাকি। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। আমরা যে বাজার থেকে পাউরুটি কিনে খাই, এটা ফুলানোর জন্য ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মাশরুম চাষ এবং মাশরুম খাওয়া নিয়ে তোমরা টিভিতে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখে থাকো। তো এই মাশরুমের মধ্যে অ্যাগারিকাস, এটা কি এক ধরনের ছত্রাক। এই অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত। বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এই মাশরুমের চাষ করা হয় বা অ্যাগারিকাসের চাষ করা হয়। আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও কি ছত্রাকের ভূমিকা রয়েছে। আমরা যে আবর্জনা প্রতিদিন আমাদের কাজকর্মে যে আবর্জনা অবশিষ্ট হয়, সেটা পচিয়ে মাটির সাথে মিশাতে কার ভূমিকা আছে? ছত্রাকের ভূমিকা আছে। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য ছত্রাক দেয়। দেখো, এতক্ষণ আমরা দেখলাম যে ছত্রাক আমাদের অনেক উপকার করতেছে। আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতেছি, ইস্ট নামক ছত্রাক পাউরুটি ফুলাতে ব্যবহার করতেছি, অ্যাগারিকাস নামক ছত্রাক আমরা খাদ্য হিসেবে খাচ্ছি। আবার দেখো, এই ছত্রাকের কিছু ক্ষতিকর দিকও আছে। তো মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য এই ছত্রাক দায়ী। দাঁত, ছুরি ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণের কারণেই হয়ে থাকে। দাঁত মানে যে গোটার মতো সারা শরীরে ছড়ায় যায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে দাউদ, তাই না? এই দাঁত, চুলি, এইসব অসুখগুলো হয় ছত্রাকের আক্রমণে। আলুর বিলম্বিত দশা রোগ, তারপরে হচ্ছে পাটের কালো পচি রোগ। দেখবা পাট গাছের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়, এই রোগটার জন্য ছত্রাক দেয়। আখ বাজার থেকে যখন আমরা কিনে খাই, আখ ছিলার পর আমরা দেখি যে কিছু কিছু আখের ভিতরে কি থাকে? লাল লাল হয়ে থাকে। তো এই লাল হওয়াটাও কি এক ধরনের রোগ, এবং এটা ছত্রাকের সংক্রমণের কারণেই হয়। এরা সহজেই কাঠ, বেত ও বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে। দেখো, আমরা একটা ভিজা জিনিস যদি কয়েকদিন স্যাঁতসেঁতে পরিবেশে রেখে দিই, রৌদ্র না লাগে, তাহলে সেখানে দেখবে সাদা সাদা কেমন জানি হয়ে যায়।
এটা থেকে আবার জিনিসটা পচেও যায়। তো এই যে সাদা সাদা যে আবরণটা বা প্রলেপটা আমরা দেখি, এটাই হচ্ছে কি ছত্রাক। ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করণ। এই যে ছত্রাক দ্বারা যে আমরা সংক্রমিত হচ্ছি, এটা আমরা কিভাবে প্রতিরোধ করব? দেখো, ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে। ছোঁয়াচে মানে আমার হয়েছে, তোমরা আমার সংস্পর্শে আসলে সেটা তোমাদেরও হবে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যদি আমরা আসি, তাহলে এই রোগ ছড়াতে পারি। এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা যা করতে হয় দেখো, ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র, কাপড় চোপড়, চিরুনি, টুথপেস্ট, ব্রাশ সহ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কি আলাদা করে দিতে হবে। আর ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আমরা খুব কম আসবো। প্রয়োজন ছাড়া বা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে আমরা যদি বেশি ছত্রাক আক্রান্ত হয়ে যায়, যদি দেখি পুরোটা গাছ একদম সাদা সাদা কেমন হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরা গাছটাকে উপড়ে ফেলবো এবং সেটাকে আগুনে পুড়িয়ে ফেলবো। অথবা আমরা যদি অল্প পরিমাণ আক্রান্ত হয়, তখন আমরা ছত্রাকনাশক ছিটিয়ে দিব বিভিন্ন কিস্তিতে, তাহলে কি হবে, ওই গাছটা সুস্থ হয়ে যাবে। তো এই গেল আমাদের ছত্রাক। তো ছত্রাক থেকে আমরা জানলাম ছত্রাক সমাঙ্গদেহী অসভ্য ক্লোরোফিলবিহীন উদ্ভিদ। ক্লোরোফিলবিহীন হওয়াতে তারা পরভোজী বা মৃতভোজী। আর ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আছে পেনিসিলিন সহ গুরুত্বপূর্ণ ঔষধ ছত্রাক থেকে তৈরি করা হয়। ইস্ট নামক ছত্রাক পাউরুটি ফুলানোর কাছে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে অ্যাগারিকাস নামক ছত্রাক আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। এটা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই চাষ করা হয়। তারপর যে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করেন, তাহলে ছত্রাক সংক্রমণ যেহেতু এটা ছোঁয়াচে রোগ, যাদের ছত্রাকজনিত রোগ হবে তাদের বিছানাপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো সবার ব্যবহার্য জিনিসপত্র থেকে আলাদা রাখতে হবে। তারপরে ছত্রাকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। আর যদি তার সাথে যোগাযোগ রাখতে হয়, তাহলে কী করতে হবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার সাথে দূরত্ব রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ছত্রাক অংশটি শেষ হলো। এবার আমরা শৈবাল অংশটি নিয়ে আলোচনা করব। দেখো, শৈবাল আমরা কালকে যখন পড়িয়েছিলাম জীব জগতের শ্রেণীবিভাগ, সেখানে আমরা ইউক্যারিওটাতে অর্থাৎ প্রকৃত কোষীতে পেয়েছিলাম ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া এগুলো, তাই না? তো এই শৈবাল প্রকৃত কোষী একটা জীব, সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত এবং সবুজ উদ্ভিদ। তাহলে কি হলো, সমাঙ্গ বর্গ, সমাঙ্গ বর্গে, তারপর হচ্ছে সবুজ ক্লোরোফিল যুক্ত, সমাঙ্গ বর্গের সবুজ এবং ক্লোরোফিল যুক্ত একটি উদ্ভিদ। এরা মাটি, পানি এবং অন্যান্য গাছের উপরে জন্মায়। তাহলে ছত্রাক কোথায় হয়, শৈবাল কোথায় হয়? আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমরা পুকুরের পানিতে এক রকমের সবুজ এবং লাল আস্তরণ দেখতে পাই। এই সবুজ বা লাল আস্তরণটাই হচ্ছে পানির উপরের শৈবাল। একটা হচ্ছে লাল শৈবাল, আর একটা হচ্ছে সবুজ শৈবাল। তো সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল আমরা দেখতে পাই। স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। তাহলে আমরা সবচেয়ে বেশি যে শৈবালটা পাই, এটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এটা কোথায় পাওয়া যায়? জলাশয়, পুকুর, নদী, নালা, খাল, বিল এসব জায়গায় স্পাইরোগাইরা পাওয়া যায়। শৈবালের উপকারিতা, ছত্রাকের যেমন উপকারিতা এবং অপকারিতা আছে, শৈবালেরও ঠিক সেম উপকারিতা আছে এবং অপকারিতাও আছে। উপকারিতা দেখো, আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত এনজিন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? এনজিন। এটা কিসে? আইসক্রিম তৈরিতে। আইসক্রিম তৈরিতে
এই অ্যালজিন নামক শৈবাল আমরা আইসক্রিম তৈরিতে ব্যবহার করি। এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের, কিসের? আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎস। আয়োডিন ও পটাশিয়ামের ভালো উৎস। তাহলে আমরা জানলাম অ্যালজিন সামুদ্রিক শৈবাল অ্যালজিনকে আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। আর এই অ্যালজিন সামুদ্রিক শৈবালগুলো হচ্ছে আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। দেখবা যে সার দেওয়ার পরে পুকুরের পানিটা অনেক নীল হয়ে যায় শ্যাওলা পরে। এই শ্যাওলাটা বা নীল যে আস্তরণটা সেটা হচ্ছে এক ধরনের মাছের খাবার। কৃত্রিমভাবে এই শ্যাওলাগুলো তৈরি করা হয় যাতে মাছ খেয়ে তাদের খাদ্যের চাহিদা পূরণ করে। তো এই মৎস্য চাষে শৈবাল এখন কি হচ্ছে? খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবার হচ্ছে শৈবালের অপকারিতা। প্রত্যেক জিনিসেরই গুড এবং ব্যাড সাইড আছে, যেটার ভালো আছে সেটার মন্দ আছে। তো আমাদের শৈবালের অপকারিতা কি দেখো, মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টি করার জন্য শৈবাল কি দায়ী? যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রোজ রোগ তৈরি করে। চা পাতার রেড রোস্ট রোগ তৈরি করে। আমরা যারা চা বাগানে আছি, আমাদের যদি এই রেড রোস্ট রোগে আক্রান্ত হয় আমাদের বাগান, তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হব। তো এই চা পাতার রেড রোস্ট রোগের জন্য শৈবাল দায়ী। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী এবং মাছ অক্সিজেনের অভাবে মারা যাবে। যদি অতিরিক্ত শৈবাল হয়ে যায় তখন আবার কি হবে? মাছ এবং জলের মধ্যে যেসব প্রাণীরা থাকে ক্ষুদ্র থেকে বৃহৎ, তারা অক্সিজেনের অভাবে মারা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম শৈবাল হচ্ছে সমাঙ্গবর্গের সবুজ ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ। এরা মাটি, পানি, অন্যান্য গাছের উপর জন্মায়। শৈবাল সবুজ ছাড়াও লাল হয়। তোমরা অনেক পুকুরে দেখবে পুকুরের উপরে লাল ধরনের একটি আস্তরণ থাকে, এটা রডোফাইটা নামক শৈবাল। তো স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ আমরা জলাশয়ে পেয়ে থাকি। উপকারিতা: অ্যালজিন নামক সামুদ্রিক শৈবাল আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। আয়োডিন এবং পটাশিয়ামের ভালো উৎস হচ্ছে শৈবাল। আর অপকারিতা: মানুষের অনেক ক্ষতি করে থাকে শৈবাল, অনেক নানান রোগ সৃষ্টির মাধ্যমে, যেমন মানুষ এবং উদ্ভিদ দুই ক্ষেত্রেই তারা ক্ষতি করে। তো আমরা এখানে দেখলাম যে চা পাতার রেড রোস্ট রোগটা কি ছত্রাকজনিত কারণে হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝেছ, শৈবাল অংশটুকু বুঝেছ। আমরা এবার এনিবা অংশে চলে যাব। দেখো, আমরা প্রথমে একটা এনিবা এখানে। এনিবা কিন্তু কোনো সুনির্দিষ্ট আকৃতি নেই, তাই না? যেগুলো আঙ্গুলের মধ্যে যে অভিক্ষেপ, এগুলোকে বলে ঘনপথ। আচ্ছা, এখানকার ভিতরের অপেক্ষাকৃত হালকা অংশটা হচ্ছে প্লাজমা সল্ট, আর এই ঘন অংশটা হচ্ছে প্লাজমা জল। তারপর
তারপরে আছে খাদ্য গহ্বর, আছে পানি গহ্বর, এই ফাঁকাটা হচ্ছে সংকোচনশীল গহ্বর, সংকোচনশীল গহ্বর, পানি গহ্বর, एक्टोप्लाज्म, 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 তারপরে আমাদের এটা হচ্ছে নিউক্লিয়াস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এই এমিবার চিত্রটি এঁকে নাও। এমিবার কোনো নির্দিষ্ট আকৃতি নিয়ে এমিবার যেদিকে ভর দিবে বা যেদিকে চলতে চেষ্টা করবে সেদিকে তার ক্ষণপদের সৃষ্টি হবে। তো চলো আমরা এবার এমিবার সম্পর্কে একটু জেনে নিই। প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এমিবা এককোষী প্রাণী। তাহলে এমিবা কি? এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। এদের দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি হয়, সেগুলোকে বলা হয় কি? কণপদ। এর সাহায্যে এমিবা খাদ্য গ্রহণ এবং চলাচল করে থাকে। এদের দেহে পানি গহ্বর আছে, খাদ্য গহ্বর আছে, নিউক্লিয়াস আছে, তারপরে আছে প্লাজমা জল, প্লাজমা সল, একটোপ্লাজম। তো দেখো, পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচনশীল গহ্বর থাকলে আমরা সংকোচনশীল গহ্বর দেখিয়েছি। এটি এদের সারা দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। পাতলা যে স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে সেটা হচ্ছে প্লাজমা জল। আর এমিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে বা পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে বসবাস করে। তাহলে আমরা কি জানলাম? এমিবা এককোষী, এরা প্রতিষ্ঠা রাজ্যের, এরা খুবই ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। একটা এমিবার মধ্যে থাকে খাদ্য গহ্বর, সংকোচনশীল গহ্বর, নিউক্লিয়াস, পানি গহ্বর। আর একটা এমিবার ভিতরের অপেক্ষাকৃত ঘন যে অংশটা সেটা হচ্ছে প্লাজমা জল, আর ভিতরের তরল অংশটাকে বলা হয় প্লাজমা সল। ঘনপদের সাহায্যে এমিবা চলাচল করে। তো এমিবাকে আমরা কোথায় পাবো? স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলায় এই এমিবাকে পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শৈবাল অংশটুকু বুঝতে পেরেছো, এমিবা অংশটুকু বুঝতে পেরেছো এবং এই চিত্রটি তোমরা আমার সাথে এঁকে নিয়েছো। আমি তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা পাঠ্য বইয়ের সহযোগিতা নিতে পারো। পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে এমিবা চিত্রটি এঁকে নাও। কারণ পরীক্ষায় যদি তোমাদের এমিবা আসে তাহলে হয়তো দেখা যাবে যে প্রশ্নে তোমাদেরকে এমিবার চিত্রটা দেওয়া থাকবে, চিহ্নিতকরণ করা থাকবে না। ক বা খ দিয়ে নাম দেওয়া থাকবে, বলবে যে ক প্রাণীটির গঠন বর্ণনা করো বা ক প্রাণীটি সম্পর্কে লিখো বা চিত্র এঁকে বর্ণনা করো। তখন তোমরা চিত্রটা দেখে আঁকতে পারবে, কিন্তু চিহ্নিতকরণ করতে হবে তোমাদেরকে। তো সেজন্য বাসায় কয়েকবার প্র্যাকটিস করে রাখবে এবং চিহ্নিতকরণটা শিখে রাখবে। ইনশাআল্লাহ আশা করি তোমরা এটা পারবে। এখন আমরা পড়বো পাঠ 7 অ্যান্টামিবা। পাঠ 7 অ্যান্টামিবা অনেকটা দেখতে এমিবার মতোই।
এক্টোপ্লাজম, এই বাহিরের অংশ হচ্ছে এক্টোপ্লাজম, ভিতরে হচ্ছে এন্ডোপ্লাজম। হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তারপরে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা অ্যান্টামিবার চিত্র, অ্যান্টামিবা। আচ্ছা, আমরা একটু অ্যান্টামিবা সম্পর্কে জানি। চলো বন্ধুরা, তোমরা সবাই এই চিত্রটি এঁকে নাও। তোমরা পাঠ্য বইয়ের সহযোগিতা নিতে পারো, তোমাদের হাতে অবশ্যই পাঠ্য বইটি আছে। বোর্ড থেকে যদি ক্লিয়ার না বুঝো, পাঠ্য বই দেখে তোমরা চিত্রটা এঁকে নাও। এবার আমরা অ্যান্টামিবা সম্পর্কে জানবো। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে এমিবিক আর একটি হচ্ছে বেসিলারি। তো বেসিলারি আমাশয়ের কারণ এক ধরনের বেসিলাস ব্যাকটেরিয়া। অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এমিবিক আমাশয় হয়ে থাকে। তাহলে অ্যান্টামিবার আক্রমণে হয়ে থাকে এমিবিক আমাশয়, আর বেসিলাস ব্যাকটেরিয়ার আক্রমণে হয় বেসিলারি আমাশয়। তো অ্যান্টামিবা প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী জীব। এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং এককোষী জীব। খালি চোখে এদেরকে দেখা যায় না, এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ সর্বদাই এমিবার মতো এরা আকার পরিবর্তন করে। এদের দেহ হচ্ছে স্বচ্ছ জেলির মতো, দেখো তরল যে ভিতরটা এটা হচ্ছে জেলির মতো। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ তারা নিজের দেহকে আবৃত করে ফেলে, আর এই যে শক্ত আবরণে আবৃত করে ফেলাকে বলা হয় সিস্ট। তারা প্রতিকূল পরিবেশ যখন দেখে যে জীবনের জন্য হুমকি স্বরূপ কোনো পরিবেশে আসছে, তখন তারা দেহকে শক্ত গোল করে শক্ত আবরণে রেখে ফেলে, আর ওই অবস্থাটাকে আমরা বলি সিস্ট। এরা পরজীবী হিসেবে মানুষ, তারপরে বন্যজাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শুকুর, ইঁদুরের বৃহদান্ত্রে বাস করে। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাহলে এই অ্যান্টামিবা কী করে? কোষ বিভাজন এবং অণুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্ক্রোলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বেড়ে ওঠে। রোগী এই জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করবে, আর এমিবিক আমাশয় সম্পূর্ণ নিরাময় করা খুব কঠিন। তবে আমরা যদি চিকিৎসকের পরামর্শ নেই, চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে চিকিৎসা নিলে ভালো থাকতে পারবো। তো এখন আমরা একটু দেখি অ্যান্টামিবার বহু বিভাজন প্রক্রিয়াটি। হচ্ছে ক্রোমাটিন দানা, ক্রোমাটিন দানা, তারপরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবার এখান থেকে নিউক্লিয়াস, আর ভিতরের যে দানাদার বস্তু সেটা হচ্ছে ক্রোমাটিন দানা। পরবর্তী পর্যায়ে কী হবে? স্পোর তৈরি হবে। স্পোর তৈরি হচ্ছে স্পোর। তারপরে স্পোরগুলো বাইরে দিয়ে পরবর্তী ধাপে
হচ্ছে শিশু অ্যান্টামিবা। তাহলে অ্যান্টামিবার বহুবিভাজন প্রক্রিয়া কি হয়, প্রথমে একটি মাতৃকোষের নিউক্লিয়াস অস্বচ্ছ দেখা যায়, তারপরে এটা স্বচ্ছ হয়, তারপরে এটা স্পোর আকারে ধারণ করে, স্পোর হওয়ার পরে এটা ফেটে শিশুর মূলাগুলো আলাদা হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অ্যান্টামিবা এবং অ্যান্টামিবার যে বহু বিভাজন করতে এটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা চিত্রটি এঁকে নাও, প্রয়োজনে তোমাদের হাতে থাকা পাঠ্য বইটির সহযোগিতা নিতে পারো। এখন আমরা পড়ব স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা, যেহেতু অণুজীবের মধ্যে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল, এগুলো কি আমরা এগুলো পড়ে আসার সময় জেনেছি যে এদের যেমন উপকারী দিক আছে, আবার কি অপকারী দিকও আছে। এদের দ্বারা আমাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। তো ব্যাকটেরিয়া জীবাণু দেহের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা বাহন। আমরা যদি অপরিষ্কার হাত দিয়ে নাকে মুখে ধরি তাহলে কি হবে, আমাদের এই জীবাণু, হাতের জীবাণুটা নাকে মুখে প্রবেশ করবে। যেমন দেখো, এখন আমরা করোনা ভাইরাসে আক্রান্ত সারা পৃথিবীর মানুষ, তো সেটার জন্য আমাদের বাঁচার একটাই বা সচেতন থাকার একটাই উপায় যে কোনো কোনো হাত ধোয়া, হাত না ধুয়ে নাক মুখ চোখ স্পর্শ না করা। তো এটা সবসময়ই রোগ সৃষ্টির জন্য বা অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো বাহন হচ্ছে আমাদের হাত। আমরা যদি হাত না ধুয়ে মুখে বা চোখে নাকে স্পর্শ করি তাহলে আমাদের চোখ, কান, নাকের মুখের মাধ্যমে কী হবে, এই অণুজীবগুলো আমাদের দেহে প্রবেশ করবে এবং আমরা রোগাক্রান্ত হয়ে যাব। সেজন্য আমরা দেখো, আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। এসব অঞ্চলের মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করে, তারা মাঠে মলত্যাগ করে। তো মাঠে মলত্যাগ করলে কি হয় জানো, এই জীবাণুগুলা মাটির সাথে মিশে যায়। যখন কৃষকরা সবজি ফসল চাষ করে তখন এই সবজি ফসলের সাথে এগুলো মিশে যায়। রান্নার পরও দেখা যায় অনেক জীবাণু মরে না, সেই জীবাণুগুলো খাদ্যের সাথে আমরা অজান্তেই খেয়ে ফেলি এবং আমরা কি হচ্ছি, রোগাক্রান্ত হচ্ছি। তো আমাদের ভাইরাস আক্রান্ত হলে অনেক সময় আমাদের 2 বা 4 দিনের মধ্যে এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য আমাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কাশি, থুতু, এগুলার মাধ্যমে আমাদের ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা মুজে রোগ ছড়ায়। যেমন ভাইরাসের মধ্যে এখন ভয়ঙ্কর ভাইরাস করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে, যার জন্য আমরা হাঁচি দেওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে হাঁচি দিব এবং ঘর থেকে বের হলে মাস্ক ছাড়া বের হবো না। তো এই সব বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে কি হবে, আমরা অণুজীব দ্বারা যে বিভিন্ন রোগ হওয়ার কথা বা সম্ভাবনা আছে সেগুলো থেকে আমরা রক্ষা পাবো। তো মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকির এবার হচ্ছে প্রতিরোধ ও প্রতিকার। যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি রোগ হবে, এটার থেকে আমরা কিভাবে প্রতিরোধ পাবো? তো আমরা অবশ্যই মাছ, মাংস, ফলমূল খাওয়ার আগে ধুয়ে নিব। আমরা বাইরে থেকে এসে হাত মুখ না ধুয়ে আমরা কোনো কিছু স্পর্শ করবো না। খাবারের আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধোবো। আমরা যদি আমাদের ছোঁয়াচে রোগগুলো হয় অবশ্যই আমরা অন্যদের থেকে দূরে থাকবো। তো আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি অবশ্যই আমরা কি স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি অণুজীব গঠিত যে রোগগুলো সেগুলো থেকে আমরা রক্ষা পাবো। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমাদের এই অণুজীব করোনা ভাইরাস। তো আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কি করব, স্বাস্থ্যবিধি মেনে চলব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। হাঁচি কাশি দেওয়ার সময় আমরা রুমাল ব্যবহার করব। যদি আমাদের হাতের কাছে রুমাল না থাকে হাতের কলম ব্যবহার করে আমরা হাঁচি কাশি দেব। তো এলাকার সবাইকে আমরা স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনের জন্য উৎসাহিত করব। কিভাবে এসব রোগ জীবাণু মানবদেহে ঢুকার পরে কি করবে, এসব বিষয়ে আমরা কি করব, তাদেরকে সচেতন করব। বিদ্যালয়, মসজিদ, মন্দির, খেলার মাঠ, বাজার যেখানে লোক সমাগম বেশি সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তাদেরকে সচেতন করব। এ ব্যাপারে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি তাহলে আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো। যেমন বর্তমান সময়ে আমরা এই অণুজীব
জীব করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে কী করতে হবে? 3 ফুট দূরত্ব রেখা চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক পরিধান করে বাহিরে যেতে হবে, বাহির থেকে এসে আমাদেরকে পরিধেয় কাপড় চোপড়গুলোকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে দিতে হবে, আমাদেরকে গোসল করে পরিষ্কার হতে হবে। তো এই যে নিয়মকানুনগুলো, এগুলো সম্পর্কে আমরা যদি আমাদের এলাকার মানুষকে সচেতন করি তাহলেই কি এটা প্রতিরোধ করা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি আমার আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও শিখতে পারো, সেটাই হচ্ছে আমার আজকের পরিশ্রমের সার্থকতা। তো তোমাদেরকে আমি এখন একটি বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজ লেখার জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। বাড়ির কাজ দেখো, তোমরা সৃজনশীল প্রশ্ন 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা তোমাদের বলো। আচ্ছা, আমরা মনে হয় যতটুকু পড়েছি আমরা 1 এবং 2 দুইটাই ইনশাল্লাহ পারবো, কারণ এখানে শৈবাল কি বলা আছে, শৈবাল আমরা আজকেই পড়েছি। তারপরে হচ্ছে ছত্রাককে কে মৃতজীবী বলা হয় কেন, এই দ্বারা সৃষ্ট রোগ, এই হচ্ছে অ্যান্টামিবা, বি ক্ষতিকর হলেও বি হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে ভাইরাস কি, ভাইরাসকে অপুষ্টিও বলা হয় কেন, সোয়েলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ কি, কারণ তার হাঁচি কাশি হয়েছে, যাতে তার হাঁচি কাশির কারণে অন্যরা সংক্রমিত না হয়। সোয়েলের রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য কীভাবে সচেতন করবো, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, হাত ধোবো, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করবো, এই বিষয়গুলো আমরা মোটামুটি আলোচনা করে শেষ করে ফেলেছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে 1 ও 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। তোমরা নিয়মিত পড়াশোনা করবে, তোমাদের 7ম শ্রেণীর সিলেবাসটুকু শেষ করে যেন 8ম শ্রেণীতে উঠতে পারো। তোমাদের হাতে বই আছে, বাবা মা আছেন, সংসদ টেলিভিশন পাশে আছে, আমাদের তিতাস উপজেলা থেকে তিতাস অনলাইন স্কুল আছে তোমাদের পাশে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, প্রতিদিনের বাড়ির কাজ প্রতিদিন শেষ করবে। তোমাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।